প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চ্যাপ্টার 2 কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে পর্ব 1 নিয়ে আলোচনা করা হবে। তো কমিউনিকেশন সিস্টেমের ধারণা, বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মধ্যে কোনো মাধ্যম দ্বারা তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশনস বা যোগাযোগ বলা হয়ে থাকে। তো যোগাযোগ কাকে বলে? বিভিন্ন ব্যক্তি ও যন্ত্রের মধ্যে কোনো মাধ্যম দ্বারা তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে মূলত কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়ে থাকে। আর এই কমিউনিকেশন সিস্টেমসে সাধারণত তিনটি অংশ পাওয়া যায়। এগুলো হলো প্রেরণকারী, প্রথমে যিনি প্রেরণ করবেন তথ্য, তারপর হচ্ছে গ্রহণকারী অর্থাৎ যিনি হচ্ছে রিসিভ করবেন, অর্থাৎ তথ্যটা গ্রহণ করবেন তাকে বলা হয় রিসিভার। আর এই মাঝখানে যেটি ব্যবহার করা হবে সেটি হচ্ছে মিডিয়া, অর্থাৎ গ্রহণকারী যে মাধ্যমে পাঠাবেন সেটিকে বলা হয় মাধ্যম বা মিডিয়া, সেটিকে বলা হয় মিডিয়া বা মাধ্যম। ঠিক আছে, ওকে। তারপর আসো যে ডেটা কমিউনিকেশনের ধারণা। ডেটা কমিউনিকেশনের যে উপাদান সেটি হচ্ছে 5টি। ডেটা কমিউনিকেশন উপাদান হচ্ছে 5টি। এখানে 5টি উপাদান হচ্ছে এখানে দেওয়া হলো, যে এক নম্বর হচ্ছে কি প্রেরক বা হচ্ছে কি সেন্ডার, তারপর বার্তা বা মেসেজ, তারপর হচ্ছে মাধ্যম, তারপর হচ্ছে যে গ্রাহক, আর 5 নাম্বার হচ্ছে প্রোটোকল। ওকে, তো প্রেরক তো আমরা আগে দেখলাম যে প্রেরক হলো এক ধরনের ডিভাইস, যেমন কম্পিউটার, ওয়ার্কস্টেশন, টেলিফোন সেট ইত্যাদি প্রেরক হতে পারে। তারপর মেসেজ হচ্ছে যে যা পাঠানো হয়, যেমন টেক্সট, ছবি, অডিও, সাউন্ড, ভিডিও ইত্যাদি হচ্ছে কি টেক্সট, অর্থাৎ এগুলো হচ্ছে কি মেসেজ অর্থাৎ তথ্য। তারপর হচ্ছে মাধ্যম কাকে বলে? যেমন মাধ্যম কি হতে পারে? যেমন টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, ফাইবার অপটিক কেবল, তারপর রেডিও ওয়েভ। ওকে, এইগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমরা সামনে। তারপর আসো যে এখানে গ্রাহক, অর্থাৎ তথ্যটা গ্রহণ করবে কে? যেমন কম্পিউটার, ওয়ার্কস্টেশন, টেলিফোন সেট ইত্যাদি হচ্ছে কি গ্রাহক হিসেবে কাজ করবে। এরপর প্রোটোকল হচ্ছে যে দুটি কমিউনিকেটিং ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপনের সময় পালিত কিছু নিয়ম নীতি, যেমন অর্থাৎ কি কোন নিয়মে তথ্যটা পাঠানো হবে, কি ইনস্ট্রাকশন ফলো করা হবে, রুলস ফলো করা হবে, এগুলো হচ্ছে কি প্রোটোকল। যেমন যা যোগাযোগের প্রকৃতি নির্ধারণ, বাস্তবায়ন এবং সমন্বয় করে থাকে তাকে মূলত প্রোটোকল বলে থাকে। তো এই হলো ডেটা কমিউনিকেশনের 5টি উপাদান। এখন আসো ব্যান্ডউইথ সম্পর্কে জানি, যে ব্যান্ডউইথ হলো একক সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা ট্রান্সফারের হার, অর্থাৎ এটি হলো মূলত ডেটা ট্রান্সফারের হার। তো হার কথাটা যখনই আসে আমরা কি জানি, সেটি হচ্ছে সময়ের সাথে রিলেটেড, অর্থাৎ এখানে একক সেকেন্ডে কি পরিমাণ ডেটা ট্রান্সফার হয়, তাই না? অর্থাৎ এখানে সময়ের একটা ব্যাপার সেপার আছে, অর্থাৎ বিপিএস, বিট পার সেকেন্ডে পরিমাপ করা হয় এই ব্যান্ডউইথ। আর প্রতি সেকেন্ডে একক বিট ডেটা স্থানান্তরিত হওয়ার কি বিপিএস বলা হয়। তথ্যের ক্ষুদ্রতম একক হলো বিট, আর বিটের পুরো নাম হচ্ছে বাইনারি ডিজিট। এখন একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে, একটি এক্সাম্পল দেখে নিই, যে একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত হবে? তাহলে আমরা জানি যে ব্যান্ডউইথ হচ্ছে 1 সেকেন্ডে মাপ করতে হবে, অর্থাৎ তাহলে 3 সেকেন্ডে কত স্থানান্তরিত হয়েছে? 8100 বিট, আর 1 সেকেন্ডে স্থানান্তরিত হয়েছে 8100 ভাগ হচ্ছে কত? ভাগ হচ্ছে 3, তাহলে 2700 বিট। তাহলে আমাদের ব্যান্ডউইথ কত আসবে? 2700 বিপিএস, অর্থাৎ 2.7 কেবিপিএস। তো কেবিপিএস, তারপর এমবিপিএস কি, এগুলো সম্পর্কে আমরা জানি। এখন আসো যে বিপিপিএস মানে হচ্ছে এর পূর্ণ হচ্ছে বিট পার সেকেন্ড, এক বিট একবার শূন্য হতে পারে। কেবিপিএস হচ্ছে কিলোবিটস পার সেকেন্ড, অর্থাৎ 1000 বিট সমান 1 কিলোবিট। এমবিপিএস মানে হচ্ছে 1000 কিলোবিট সমান 1 মেগাবিট। জিবিপিএস হলো 1000 মেগাবিট সমান 1 গিগাবিট, অর্থাৎ গিগাবিটস পার সেকেন্ড। টিবিপিএস হলো টেরাবিটস পার সেকেন্ড, পেটাবিটস পার সেকেন্ড। 1000 টেরাবিট সমান 1 পেটাবিট। তারপর আসো যে এখানে আরো কিছু একক দেওয়া আছে, যে কি যে 1 বাইট সমান কি? 1 বাইট সমান হচ্ছে 8 বিট অথবা 1 ক্যারেক্টার, আর 1 কিলোবাইট সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 24 বাইট, 10 টু দি পাওয়ার 24 বাইট। আর 1 মেগাবাইট সমান হচ্ছে 1 এমবি, মানে হচ্ছে কত? 1024 কিলোবাইট। 1024 কিলোবাইট। 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট, অর্থাৎ এমবি, তাই না? আর 1 টেরাবাইট সমান হচ্ছে 1024 গিগাবাইট বা জিবি। 1 টেরাবাইট সমান অর্থাৎ 1024 গিগাবাইট। তো এই হলো হচ্ছে ব্যান্ডউইথের বিভিন্ন একক সম্পর্কে এখানে বলা হয়েছে, তো তোমরা এগুলো মনে রাখবা। তারপর আসো
ডেটা ট্রান্সমিশন মেথড কাকে বলে? যে ডেটা ট্রান্সমিশন যে পদ্ধতিতে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে বিটের বিন্যাসের মাধ্যমে ডেটা স্থানান্তর হয় তাকে মূলত ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। তো ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, অন্যটি হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আবার তিন ধরনের, অ্যাসিনক্রোনাস, তারপর সিনক্রোনাস এবং হচ্ছে আইসোক্রোনাস ধরনের ট্রান্সমিশন। তো এগুলো সম্পর্কে জানি যে বিস্তারিত। এখন হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন। তো প্যারালাল ট্রান্সমিশনের ক্ষেত্রে প্যারালাল ট্রান্সমিশন কাকে বলে? যে পদ্ধতিতে একসাথে একাধিক বিট সমান্তরালভাবে আলাদা তার বা লাইনে প্রেরণ করা হয় তাকে প্যারালাল ট্রান্সমিশন বলা হয়ে থাকে। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে একসাথে একাধিক বিট প্রেরণ ও সাধারণত কম দূরত্বে ব্যবহৃত হয় এবং দ্রুতগতি সম্পন্ন হয়ে থাকে। কম্পিউটার ও প্রিন্টারে এর ব্যবহার দেখা যায়। তারপর সংযোগে প্যারালাল পোর্ট, তারপর কম্পিউটারের অভ্যন্তরীণ সার্কিটে এই ধরনের প্যারালাল ট্রান্সমিশন দেখা যায়। তারপর ভিডিও স্ট্রিমিং এ এই ধরনের প্যারালাল ট্রান্সমিশন দেখা যায়। তো এখানে কি হয় দেখো, যে সমান্তরালভাবে, যে এখানে এই সমান্তরালভাবে অর্থাৎ 8টি তার বা লাইন আছে, এই প্রেরক থেকে গ্রাহকে প্রেরণ করা হবে এইভাবে সমান্তরালে। তো এখানে থেকে এর উদাহরণ হচ্ছে কিবোর্ড থেকে 8 বিট একসাথে প্রেরণ, কম্পিউটার বাস সিস্টেম। এর অসুবিধা কি, সুবিধা কি আর অসুবিধা কি আমরা দেখি একটু। যে সুবিধা হচ্ছে যে একসাথে বিপুল পরিমাণ ডেটা স্থানান্তরিত হয়, ডেটা দ্রুত ও অনেক বেশি দক্ষতার সাথে স্থানান্তরিত হয়। আর একটি অসুবিধা হচ্ছে যে দূরবর্তী স্থানের জন্য ব্যবহার সম্ভব নয় এটি, আর এটি হচ্ছে খুবই ব্যয়বহুল ধরনের হয়ে থাকে। তারপর আসো সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে যে এখানে কি দূরবর্তী ডিভাইসগুলোর মধ্যে ডেটা পাঠানোর জন্য যে পদ্ধতি একের পর এক বা এক ধারাবাহিকভাবে বিট পাঠানো হয় তাকে সিরিয়াল ট্রান্সমিশন বলা হয়ে থাকে। মূল বৈশিষ্ট্য হচ্ছে এক বিট করে ধারাবাহিক প্রেরণ করে, প্রতি বিটের জন্য একটি করে ক্লক পালস থাকে এবং প্যারালাল টু সিরিয়াল ও সিরিয়াল টু প্যারালাল কনভার্টার ব্যবহৃত হয়। তো এই যে এখানে দেখো ব্যবহার দূরবর্তী ডিভাইসের সংযোগে, যেমন ইউএসবি পোর্টে ট্রান্সমিশনের উদাহরণ হতে পারে। এই যে এখানে দেখো প্রেরক, এটা হচ্ছে ক্লক পালস ব্যবহার করে, যে ক্লক পালস ব্যবহার করে প্রেরক থেকে কি করছে গ্রাহকে পাঠানো হয়েছে। এই হলো সিরিয়াল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশনের কিছু সুবিধা আছে, যে যেমন ধারাবাহিক বিট প্রেরণের নির্ভরযোগ্য পদ্ধতি, যন্ত্রপাতি তুলনামূলক সহজ ও সাশ্রয়ী হয়ে থাকে, আর নয়েজের প্রভাব খুব কম থাকে। আর সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে অসুবিধা যেমন ধীর গতি সম্পূর্ণ ট্রান্সমিশন, উভয় প্রান্তে প্যারালাল টু সিরিয়াল এবং সিরিয়াল টু প্যারালাল কনভার্টার প্রয়োজন পড়ে। তারপর আসো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কি হয়, যে এটি হচ্ছে প্রেরক থেকে যেমন ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয় এবং প্রতিটি ক্যারেক্টারে স্টার্ট এবং স্টপ বিট থাকে। যেমন এই যে দেখো স্টার্ট বিট হচ্ছে 1 এখানে, আর ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়েছে, আর এসে স্টপ বিট হচ্ছে 1। তাহলে এখানে স্টার্ট বিট থাকবে এবং স্টপ বিট থাকবে। এটা হচ্ছে এখানে হচ্ছে প্রেরক হবে, এখানে হচ্ছে প্রাপক হবে। ওকে, তারপর আছে মূল বৈশিষ্ট্য। যে এখানে যে মূল বৈশিষ্ট্য, ডাটা পাঠানোর সময় সমান বিরতি থাকে না, আলাদা ক্লক সিনক্রোনাইজেশন প্রয়োজন হয় না, ধীরগতির যোগাযোগে এটি বেশি ব্যবহৃত হয়। তারপর সুবিধা আছে যেমন ব্যবহার সহজ, খরচ কম, দীর্ঘ দূরত্বে কার্যকর, প্রেরক যে কোনো সময় ডাটা পাঠাতে পারে। আর অসুবিধা, যেমন কিছু অসুবিধা আছে এর ক্ষেত্রে, যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কিছু অসুবিধা আছে, যেমন অতিরিক্ত বিট ব্যবহারের কারণে দক্ষতা কম, তারপর গতি তুলনামূলকভাবে ধীর এবং বড় পরিমাণ ডাটা পাঠাতে উপযুক্ত নয়। আর এখানে এটি ব্যবহার কোথায় হয়, যেমন কম্পিউটারের কিবোর্ডে, তারপর হচ্ছে কম্পিউটার প্রিন্টারে, তার মডার্ন ও সিরিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। ওকে, তো এই হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এখন আসো সিনক্রোনাস ট্রান্সমিশন দেখি। যে পদ্ধতিতে ডাটা ব্লক বা ফ্রেম আকারে নিরবচ্ছিন্নভাবে একই সময় ব্যবধানে পাঠানো হয় তাকে মূলত কি বলা হয়, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলা বা সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে ডাটা ব্লক বা ফ্রেম আকারে ট্রান্সমিট হয়, প্রেরক ও গ্রাহক একই ক্লক সিগন্যাল ব্যবহার করে, স্টার্ট ও স্টপ বিট প্রয়োজন হয় না। যেমন এর আগেরটাতে সিনক্রোনাসে ছিল স্টার্ট এবং স্টপ বিট প্রয়োজন ছিল, কিন্তু এখানে সিনক্রোনাসে কোনো ধরনের স্টার্ট এবং স্টপ বিট প্রয়োজন হয় না। ডাটাটা ধারাবাহিক ভাবে পাঠানো হয়, দ্রুত গতির যোগাযোগ ব্যবহৃত হয়। সুবিধা আছে যেমন খুব দ্রুত ডাটা আদান প্রদান সম্ভব হয়, বড় পরিমাণ ডাটা একসাথে পাঠানো যায়, ত্রুটি শনাক্ত ও সংশোধন সুবিধা থাকে, আর দক্ষতা বেশি। এর অসুবিধা হচ্ছে ক্লক সিনক্রোনাইজেশন প্রয়োজন হয়, সার্কিট তুলনামূলকভাবে জটিল, খরচ বেশি, প্রাইমারি স্টোরেজ ডিভাইস প্রয়োজন হতে পারে। এর কিছু সিনক্রোনাস ট্রান্সমিশনের কিছু উদাহরণ যদি আমরা দেখি তাহলে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক সিনক্রোনাস ধরনের, ইন্টারনেট ডাটা ট্রান্সফার সিনক্রোনাস ধরনের, মোবাইল কমিউনিকেশন, তারপর ফাইল ট্রান্সফার সিস্টেম, হাই স্পিড
হাই স্পিড নেটওয়ার্ক, এগুলো হচ্ছে কি সিনক্রোনাস ট্রান্সমিশনের উদাহরণ বা ব্যবহার। তারপর আসলে যে আইসোক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে যে এটি কি, যে এটি হচ্ছে যে পদ্ধতিতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডাটা নির্দিষ্ট সময় অন্তর সমানভাবে পাঠানো হয় এবং রিয়েল টাইমে তথ্য আদান প্রদান সম্ভব হয় তাকে আইসোক্রোনাস ট্রান্সমিশন বলে। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে যে ডাটা সমান সময় ব্যবধানে পাঠানো এবং ডিলে কম থাকে, প্রেরক ও প্রাপকের মধ্যে সময়গত সমন্বয় বজায় থাকে এবং কন্টিনিউয়াস ডাটা ট্রান্সফারের জন্য উপযোগী এটি হয়ে থাকে। আর এর উদাহরণ হচ্ছে লাইভ ভিডিও এবং অডিও স্ট্রিমিং হতে পারে আইসোক্রোনাস ট্রান্সমিশন ধরনের, তারপরে ভিডিও কনফারেন্স, মাল্টিমিডিয়া কমিউনিকেশন, মাল্টিমিডিয়া, তারপর হচ্ছে রিয়েল টাইম ডাটা ট্রান্সফার ইত্যাদি হচ্ছে কি আইসোক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার। আইসোক্রোনাস ট্রান্সমিশনের কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধার মধ্যে এটি হচ্ছে তুলনামূলক দ্রুত, রিয়েল টাইম যোগাযোগে কার্যকর, বড় এবং চলমান ডাটা পাঠাতে সুবিধাজনক। আর অসুবিধার ক্ষেত্রে তুলনামূলক এটি ব্যয়বহুল হয়ে থাকে এবং ডাটা ব্লক ঠিকভাবে পাঠাতে না পারলে সিঙ্ক সমস্যা হতে পারে এবং স্টোরেজ বা সমন্বয় প্রয়োজনে বেশি হতে পারে। এই হলো আইসোক্রোনাস। এখন আসলে ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সমিশন মোড কাকে বলে? যেমন এটি হচ্ছে যে এক ডাটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে অন্য ডিভাইসে পাঠানো হয়, সেটা হচ্ছে যে কিভাবে পাঠানো হবে, সেটা হচ্ছে কি ডাটা ট্রান্সমিশন মোড, তাই না? ডাটার প্রবাহের দিক অনুযায়ী এই ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে তিন ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে সিমপ্লেক্স মোড প্রথমটি, তারপর হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড এবং তৃতীয়টি হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। তো সিমপ্লেক্স মোড হচ্ছে কি যে ডাটা শুধু একদিকে যায়, অর্থাৎ ওয়ান ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ এখানে শুধু পাঠানো যাবে এবং কিন্তু অন্য দিক থেকে কোনো ধরনের ডাটা আসবে না, অর্থাৎ একদিকে প্রবাহ, অর্থাৎ ওয়ান ওয়ে কমিউনিকেশন। এখানে কোনো ধরনের ফিডব্যাক নেই এবং সহজ ও কম খরচ। যেমন এক্সাম্পল হিসেবে টিভি সম্প্রচার। টিভিতে আমরা কি দেখি, যে টিভিতে শুধু সম্প্রচার হচ্ছে, কিন্তু আমি এবং তুমি এবং আমরা কি করতে পারি না, কোনো ধরনের তথ্য বা ডাটা পাঠাইতে পারি না টিভিতে। তাহলে কিবোর্ড, তারপর কিবোর্ড দেখো, কিবোর্ড কি একদিকে শুধু কম্পিউটারে যাবে, তারপর মাউস থেকে কম্পিউটারে, এগুলো হচ্ছে কি সিমপ্লেক্স মোড ধরনের ডাটা ট্রান্সমিশন মোড। তারপর আসো যে হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে কি হয়, যে উভয় দিকে ডাটা যায় তবে একই সময়ে নয়, অর্থাৎ একটা শেষ হওয়ার পরে তারপর আরেক দিক থেকে আসে, অর্থাৎ টু ওয়ে কমিউনিকেশন। একই সাথে সেন্ড এবং রিসিভ সম্ভব নয়, অর্থাৎ একসাথে দুইটা সম্ভব হয় না, কলিশন হওয়ার সম্ভাবনা থাকে। যেমন উদাহরণ হচ্ছে ওয়াকি টকি, তোমরা জানো পুলিশ কিন্তু ওয়াকি টকি ব্যবহার করে, তারপর সিবি রেডিও, এগুলো হচ্ছে কি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ। তারপর ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে উভয় দিকে একই সময় ডাটা আদান প্রদান হয় এবং সিমুলটানিয়াস কমিউনিকেশন এটি। আর এটি হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত এবং কার্যকর। আধুনিক যোগাযোগের সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। আর এটি ক্ষেত্রে যে মোবাইল ফোন কল কল করার ক্ষেত্রে, যেমন টেলিফোনের ক্ষেত্রে, ভিডিও কলের ক্ষেত্রে আমরা এই ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ দেখতে পাই। ওকে, তা আশা করি ডাটা ট্রান্সমিশন মোড তোমরা বুঝতে পারছো। এখন আসো ডাটা ডিস্ট্রিবিউশন মোড, অর্থাৎ ডাটা ট্রান্সমিশনে একজন প্রেরক থেকে কিভাবে গ্রাহকের কাছে ডাটা পৌঁছায় তার ভিত্তিতে এই ডাটা ডিস্ট্রিবিউশন মোড হচ্ছে তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইউনিকাস্ট ধরনের, অর্থাৎ ওয়ান টু ওয়ান যোগাযোগ, অর্থাৎ একজনের সাথে একজনের যে যোগাযোগ সেটা হচ্ছে কি ইউনিকাস্ট। এখানে ব্যক্তিগত যোগাযোগ নিরাপদ ও নির্ভুল এবং একই ডাটা আলাদা আলাদা করে পাঠাতে হয়, যেমন মোবাইল কল, তারপর হচ্ছে এইচটিটিপি, এফটিপি, টিসিপি, তারপর ওয়েব ব্রাউজিং, এগুলো হচ্ছে কি যে ওয়ান টু ওয়ান অর্থাৎ ইউনিকাস্ট ধরনের অর্থাৎ ডাটা ট্রান্সমিশন, ডাটা ডিস্ট্রিবিউশন মোড। তারপর হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে ওয়ান টু অল, অর্থাৎ একজনের কাছ থেকে একজন পাঠাবে এবং অনেকজনের কাছে, একের অধিক জনের কাছে পৌঁছাবে। এই ধরনের ডাটা ডিস্ট্রিবিউশনকে বলা হয় কি ব্রডকাস্ট। যেমন টেলিভিশন সম্প্রচার, তারপর হচ্ছে রেডিও সম্প্রচার, লন ব্রডকাস্ট মেসেজ ইত্যাদি হচ্ছে কি ব্রডকাস্টের উদাহরণ। আর ব্রডকাস্টের ক্ষেত্রে কি হয়, যে সবাই একই তথ্য পায়, বেশি ব্যান্ডউইথ অপচয় হতে পারে এক্ষেত্রে। তারপর মাল্টিকাস্টের ক্ষেত্রে কি হয়, ওয়ান টু সিলেক্টেড মিনি অর্থাৎ যোগাযোগ, অর্থাৎ একের অধিক একজনের কাছ থেকে কি যাবে, একের অধিক জনের কাছে যাবে, বাট হচ্ছে সিলেক্টেড, অর্থাৎ আমরা যার কাছে চাইবো শুধু তার কাছেই পৌঁছাবে এবং সেটা হবে শুধু একের অধিক জন। তো এখানে ক্ষেত্রে সময় ও ব্যান্ডউইথ সাশ্রয়ী হয়। সবচেয়ে কার্যকর পদ্ধতি যেমন ভিডিও কনফারেন্স, তারপর গ্রুপ চ্যাট, তারপর আইপিটিভি স্ট্রিমিং। তাহলে ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র যাদেরকে জয়েন করব শুধু তাদের কাছে কি যাবে, তাদের কাছে আমাদের ইনফরমেশন অর্থাৎ ভিডিওটা তারাই দেখতে পারবে এইরকম। তাইলে দেখো যে আমরা বুঝতে পারলাম ডাটা ডিস্ট্রিবিউশন মোড। এখন আসো ডাটা কমিউনিকেশনের মাধ্যম। ডাটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে দুই ধরনের মূলত। একটা হচ্ছে গাইডেড মিডিয়া, অর্থাৎ এখানে হচ্ছে তার মাধ্যম, আর অন্যটি হচ্ছে কি আনগাইডেড মিডিয়া, অর্থাৎ তারবিহীন। তার মাধ্যম বা ওয়্যার বা কেবল
আর হচ্ছে তারবিহীন। এই দুই ধরনের ডেটা কমিউনিকেশন মাধ্যম আছে। তো যেটি তার মাধ্যম সেটি হচ্ছে কি, দেখি যে এখানে আচ্ছা, যেটি তার মাধ্যম সেটি হচ্ছে কি টেলিফোন কেবল, যেমন এক্সাম্পল হিসেবে আছে যে টেলিফোন কেবল, তারপর কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, এগুলো হচ্ছে কি তার মাধ্যম যোগাযোগ, তার মাধ্যম ডেটা কমিউনিকেশন। আর আনগাইডেড অর্থাৎ তারবিহীন যেগুলো আছে সেগুলোর মধ্যে কি আছে যে রেডিও তরঙ্গ, রেডিও ওয়েভ 3 কিলো হার্টজ থেকে 3300 গিগা হার্টজ পর্যন্ত রেডিও ওয়েভ। তারপর হচ্ছে রেডিও তরঙ্গের অতি উচ্চ তরঙ্গ সীমা আছে। তারপর হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ, তারপর হচ্ছে ইনফ্রারেড তরঙ্গ। তারপর মাইক্রোওয়েভ তরঙ্গের মধ্যে এখানে যে রেডিও ওয়েভ তরঙ্গ আছে সেটিতে আবার যে ব্লুটুথ, তারপর হচ্ছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো হচ্ছে কি তারবিহীন যোগাযোগ মাধ্যম। তো আমরা চলো এখন একটা একটা সম্পর্কে বিস্তারিত জানি। টুইস্টেড পেয়ার কেবল এটি হচ্ছে দুটি তামা বা অ্যালুমিনিয়ামের তারকে পেঁচিয়ে তৈরি করা কেবল, যা ডাটা ট্রান্সমিশনে ব্যবহৃত হয়ে থাকে। এই টুইস্টেড পেয়ার কেবলের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি তারে ইনসুলেশন থাকে, এক জোড়া তার একসাথে কাজ করে, একটি তার বা সিগন্যাল বহন করে এবং অন্যটি গ্রাউন্ড হিসেবে কাজ করে এবং সাধারণত স্বল্প দূরত্বে ব্যবহৃত হয়। অ্যাটেনিউশন তুলনামূলক বেশি, অর্থাৎ এখানে টেলিফোন ও ল্যান্ড নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়। গতি প্রায় 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত হয়ে থাকে। আর এই টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে কি ইউটিপি এবং আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এখানে কোনো ধরনের শিল্ড থাকে না, এই যে এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, ছবি দেওয়া আছে, এখানে কোনো ধরনের শিল্ড নেই, অর্থাৎ এখানে খরচ কম, ইনস্টল সহজ এবং নয়েজ বেশি হতে পারে, ল্যান ও টেলিফোনে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আর এসটিপি অর্থাৎ শিল্ডেড টুইস্টেড পেয়ারের ক্ষেত্রে শিল্ড থাকে এবং নয়েজ ও ক্রস টক কম হয়। ইউটিপি অপেক্ষা নিরাপদ এবং স্থিতিশীল, দাম বেশি এবং উচ্চ গতির নেটওয়ার্কে এটি ব্যবহৃত হয়ে থাকে। এই ধরনের টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়ে থাকে। তারপর সুবিধা অসুবিধা যদি আমরা দেখি যে টুইস্টেড পেয়ার কেবলের কি কি সুবিধা, এক নম্বর হচ্ছে দাম কম, স্থাপন সহজ, নেটওয়ার্কে কার্যকর, টেলিফোন ও ইন্টারনেটে বহুল ব্যবহৃত হয়। তারপর হচ্ছে অসুবিধার ক্ষেত্রে যেমন দীর্ঘ দূরত্বের ক্ষেত্রে সিগন্যাল দুর্বল হয়ে যায়, অর্থাৎ অ্যাটেনিউশন হয়। তারপর ডাটা লস বেশি হয়, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স হতে পারে। তারপর ফাইবার অপটিকের তুলনায় ধীর হয়ে থাকে এটি। এই ধরনের, তারপর হচ্ছে ব্যবহার কোথায় কোথায় হয়, যেমন টেলিফোন নেটওয়ার্কে এই টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়, ল্যান্ড ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে, অফিস ও বাসার নেটওয়ার্কের ক্ষেত্রে এই ধরনের টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়। আর অ্যাটেনিউশনটা হলো মূলত দূরত্ব বাড়লে সিগন্যালের যে শক্তি কমে যাওয়া সেটাকেই মূলত অ্যাটেনিউশন বলা হয়ে থাকে। তো এই হলো টুইস্টেড পেয়ার কেবলে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আসো আমরা কোএক্সিয়াল কেবল সম্পর্কে জানি, যে এটি হচ্ছে কি, যে কোএক্সিয়াল কেবল হলো একটি বিশেষ তার যার কেন্দ্রে একটি তামার তার থাকে এবং সেটিকে ইনসুলেশন, ধাতব শিল্ড ও বাইরের আবরণ দ্বারা ঘিরে রাখা হয়। এটি ডিজিটাল ও অ্যানালগ উভয় সিগন্যালে ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা যদি এর গঠনটা দেখি, যে এখানে গঠন কি, যে কপার কোর ডাটা বা সিগন্যাল বহন করে, প্লাস্টিক ইনসুলেশন বা কোরকে সুরক্ষা দেয় এবং মেটাল শিল্ড। এই তিন ধরনের, দেখো প্রথমে একবারে যে কেন্দ্রে সেন্টারে এটি থাকে কপার কোর। তারপর যেটি থাকে সেটি হচ্ছে কি, যে প্লাস্টিক ইনসুলেশন, কোরকে সুরক্ষা করে। এরপর যেটি থাকে সেটি হচ্ছে মেটাল শিল্ড বা ব্রেড, নয়েজ এবং ইন্টারফারেন্স কমায়। এই হলো কোএক্সিয়াল কেবলের গঠন বা স্ট্রাকচার। তো কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে দীর্ঘ দূরত্বে ডাটা পাঠায়, তারপর হচ্ছে উচ্চ ফ্রিকোয়েন্সি সিগন্যাল পরিবহন করতে পারে, তারপর হচ্ছে ডেটা লস তুলনামূলক কম, অর্থাৎ নয়েজ কম হয়, অর্থাৎ কি অ্যাটেনিউশন কম হয়। টিভি ও ইন্টারনেট নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়ে থাকে এই ধরনের কোএক্সিয়াল কেবল। যেমন ব্যবহার যদি আমরা দেখি যে কোথায় কোথায় ব্যবহার, যেমন কেবল টিভি নেটওয়ার্কে, ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে, সিসিটিভির ক্ষেত্রে এই ধরনের কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয়ে থাকে। রেডিও ট্রান্সমিটার, পুরাতন ইথারনেট ব্যবহারের ক্ষেত্রে কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয়ে থাকে। আর প্রকারভেদের ক্ষেত্রে আমরা যদি দেখি, যে এখানে হচ্ছে থিননেট বা 10^2 এবং থিকনেস 10^5, অর্থাৎ পাতলা ও নমনীয় প্রায় 185 মিটার পর্যন্ত ব্যবহৃত হয়। গতি 10 এমবিপিএস হয়ে থাকে থিননেট ধরনের কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে। আর থিকনেট ধরনের কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে এটি মোটা এবং শক্ত কেবল হয়ে থাকে, প্রায় 500 মিটার পর্যন্ত ব্যবহৃত ও বেশি নির্ভরযোগ্য হয়ে থাকে এটি। আচ্ছা, এখন যদি আমরা এখানে যে কোএক্সিয়াল কেবলে কিছু দুই ধরনের কানেক্টর ব্যবহৃত হয়, যেমন বিএনসি কানেক্টর কোএক্সিয়াল কেবলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, নেটওয়ার্কিং ও সিসিটিভি তে ব্যবহৃত হয় বিএনসি কানেক্টর। তারপর আরএফ কানেক্টর রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালে পরিবহনে ব্যবহার ও টিভি সংযোগে ব্যবহৃত হয়ে থাকে হচ্ছে আরএফ কানেক্টর। এখন আসো যে কোএক্সিয়াল কেবলের সুবিধা কি এবং অসুবিধা কি এগুলো সম্পর্কে জানি। সুবিধা হচ্ছে যে ডাটা ট্রান্সমিশন গতি বেশি হয়ে থাকে, নয়েজ ও সিগন্যাল ডিস্টরশন কম থাকে এবং দীর্ঘ দূরত্বে
কার্যকর টুইস্টেড পেয়ারের চেয়ে উন্নত ধরনের হয়ে থাকে। কেবল টিভি ও ব্রডব্যান্ড এ বহুল ব্যবহৃত হয়ে থাকে কোএক্সিয়াল কেবল। আর কিছু অসুবিধা আছে, যেমন দাম বেশি হয়ে থাকে, স্থাপন ও রক্ষণাবেক্ষণ করা কঠিন, মোটা হয়, ব্যবহার অসুবিধাজনক, টুইস্টেড পেয়ারের তুলনায় কম নমনীয় হয়ে থাকে। এই হলো কোএক্সিয়াল কেবলের বর্ণনা। আসলে এখন আসলে আমরা ফাইবার অপটিক কেবল সম্পর্কে জানি। ফাইবার অপটিক কেবল সম্পর্কে আমরা কিন্তু সবাই তুলনামূলক কম বেশি শুনেছি, তাই না? তো এটি আসলে কি, যে ফাইবার অপটিক কেবল হলো কাঁচ বা প্লাস্টিকের তৈরি খুব সূক্ষ্ম তার, যার মাধ্যমে আলোর সাহায্যে ডেটা খুব দ্রুত পাঠানো, এবং এটি আধুনিক টেলিযোগাযোগ ইন্টারনেট ব্যবস্থার খুব গুরুত্বপূর্ণ মাধ্যম, তাই না? এর প্রধান বৈশিষ্ট্য যেমন আলোর মাধ্যমে ডেটা পরিবহন করে, গতি খুব বেশি হয়ে থাকে, ডেটা লস কম, ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব পড়ে না, তাই না? দীর্ঘ দূরত্বে যোগাযোগ কার্যকর, নিরাপত্তা বেশি, সাধারণত 1300 থেকে 1500 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলো ব্যবহৃত হয়। তো এই ফাইবার অপটিক কেবল কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, তাই না? ফাইবার অপটিক কেবলের সমুদ্রের মাধ্যমে কি করা হয়, যে আন্তঃমহাদেশীয় যোগাযোগ, এক দেশ থেকে আরেক দেশে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়, ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। তো তারপরে যখন লেজার, এখানে যে ফাইবার অপটিক কেবলে কিন্তু লেজার ব্যবহৃত, লাইট অ্যামপ্লিফিকেশন বা স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, ফাইবার অপটিক আলোর উৎস হিসেবে ব্যবহৃত হয় লেজার। আর শক্তিশালী নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো তৈরি করে এবং দ্রুত ও নির্ভুল ডেটা ট্রান্সমিশনে সাহায্য করে। এই ফাইবার অপটিক কেবলের গঠন যদি আমরা দেখি, যে এখানে হচ্ছে তিনটা পার্ট থাকে। এক নম্বরে যে কোর বা সেন্ট্রালে থাকে, যে ভেতরের অংশ আলোক সিগন্যালে চলাচল করে এবং এটি কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়ে থাকে। এই যে এটা একবারে কেন্দ্রে যেটি থাকে সেটি হচ্ছে কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। তারপর যেটি থাকে সেটি হচ্ছে ক্ল্যাডিং, এবং কোরকে ঘিরে থাকে আলোকের প্রতিফলিত করে কোরের ভিতরে ধরে রাখে, এটি হচ্ছে ক্ল্যাডিং। তারপরে যেটি আছে সেটি হচ্ছে কি জ্যাকেট, বাইরের আবরণ এবং কেবলকে সুরক্ষা করে, এটি হচ্ছে জ্যাকেট। এই তিনটা অংশ থাকে ফাইবার অপটিক কেবলে। এখন প্রকারভেদ দেখি, যে এটা কয় ধরনের ফাইবার অপটিক কেবল হয়। দুই ধরনের ফাইবার অপটিক কেবল হয়। একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার কোর, ছোট হয়, এবং এটি হচ্ছে 8 থেকে 12 মাইক্রোমিটার দূরপাল্লা যোগাযোগে ব্যবহৃত, এবং সিগন্যাল ক্ষয় কম হয়। তারপর যেটি আছে সেটি হচ্ছে মাল্টি মোড ফাইবার কোর, বড় থাকে এবং 50 থেকে 100 মাইক্রোমিটার স্বল্প দূরত্বে ব্যবহৃত, এবং একাধিক আলোক রশ্মি চলতে পারে এর মাধ্যমে। তো এই হলো ফাইবার অপটিক কেবলের ব্যবহার। এখন আসলে ফাইবার অপটিক কেবলের যে কিছু ব্যবহার দেখে নিই, যে এটি কিভাবে হয়। যে টেলিকমিউনিকেশন, ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে, সমুদ্রের নিচ দিয়ে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে, না সারা বিশ্বেই দেখবা কি ফাইবার অপটিক কেবল তার দিয়ে কি সারা বিশ্ব একটি দেশ এবং অন্য দেশের সাথে সংযুক্ত। তারপর কেবল টিভি ও আধুনিক নেটওয়ার্ক, তারপর বিদ্যুৎ পরিবহন ও শিল্প ক্ষেত্রে ব্যবহার হয়। মেডিকেল ডিভাইস যেমন এন্ডোস্কোপি তৈরিতে, তাই না? দেখবা এন্ডোস্কোপি করার ক্ষেত্রে কি হয়, যে এখানে কিন্তু ফাইবার অপটিক কেবল ব্যবহার করে ভিতরে। তারপর আসো ফাইবার অপটিক ডেটা পরিবহনের মূলনীতি, এটা কিভাবে হয়। এক নম্বর হচ্ছে ইলেকট্রিক সিগন্যাল আলোক সিগন্যালে রূপান্তর করবে প্রথমে, তারপর এই সিগন্যালকে আলো ফাইবারের কোরের ভিতর দিয়ে চলতে থাকবে, চলতে চলতে কি করবে, সেটি ভিন্ন প্রতিসরাঙ্কের কারণে বারবার প্রতিফলিত হবে ভিতরে, এবং সেটি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তারপর 4 নম্বরে সেটা হচ্ছে আলো অনেক দূর পর্যন্ত যেতে পারে। তারপর 5 নম্বরে আলোক সিগন্যাল ইলেকট্রিক সিগন্যালে, তারপর শেষ পর্যায়ে গিয়ে আবার আলোক সিগন্যালটা ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর হয়। এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে কিন্তু ফাইবার অপটিক কেবলে যে প্রধান কাজটা করতে পারে, ডেটা স্থানান্তর করতে পারে, সেটা হচ্ছে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় এবং আপতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হয়, তখন আলো বাইরে বের না হয়ে সম্পূর্ণভাবে ভিতরে প্রতিফলিত হয়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়ে থাকে। এটি কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কিন্তু আমার এইচএসসি ফিজিক্সে কিন্তু আছে, ভালো করে বর্ণনা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সুবিধা অসুবিধা দেখো, যে এখানে সুবিধা কি হতে পারে, যে দ্রুত ইন্টারনেট, কম নয়েজ, দীর্ঘ দূরত্বে কার্যকর, ওজন কম, আকার ছোট, এবং নিরাপদ যোগাযোগের ক্ষেত্রে ফাইবার অপটিক কেবল বিখ্যাত এবং এটি ব্যবহার করা হয়। অসুবিধা আছে কিছু ফাইবার অপটিক কেবলে, যেমন হচ্ছে স্থাপন খরচ বেশি, সহজে ভাঙতে পারে, এবং সংযোগ ও মেরামত কঠিন হয়ে থাকে। অর্থাৎ সমুদ্রের নিচ দিয়ে যদি মনে করো তুমি ফাইবার অপটিক কেবল এক দেশ থেকে আরেক দেশে নিয়ে গেলা, তাহলে সেই সমুদ্রের নিচে মেরামত করাটা তো কঠিনই হবে, তাই না? তারপর আসো যে রেডিও ওয়েভ হলো যে এমন এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যা 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ ফ্রিকোয়েন্সির মধ্যে কাজ করে এবং আলোর গতিতে চলতে পারে। এটি বেতার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। যেমন এটি কোথায় কোথায় রেডিও ওয়েভ ব্যবহার করা হয়, যে মোবাইল যোগাযোগের ক্ষেত্রে, তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে রেডিও ও টিভি সম্প্রচারের ক্ষেত্রে কি করা হয়, রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। তারপর রাডার ও স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে রেডিও ওয়েভ ব্যবহৃত হয়ে থাকে।
রেডিও ওয়েভের কিছু বৈশিষ্ট্য যেমন কম ফ্রিকোয়েন্সির কারণে চারদিকে সহজে ছড়িয়ে পড়ে, তারপর আয়নমণ্ডল থেকে প্রতিফলিত হয়ে দূরবর্তী স্থানে পৌঁছাতে পারে, ব্রডকাস্টিং এর জন্য খুব কার্যকর। সুবিধা আছে কিছু, যেমন রেডিও ওয়েভের সুবিধা যেমন পাহাড় ও ভবন ও পাহাড় ভেদ করে যোগাযোগ সম্ভব, দূর দূরান্তে সিগন্যাল পাঠানো যায়, বায়ুতে কম শোষিত হয় তাই ইন্টারফিয়ারেন্স কম হয়। তারপর অসুবিধা আছে কিছু, যেমন ডেটা ট্রান্সমিশনের গতি তুলনামূলকভাবে কম হয়ে থাকে, অতিরিক্ত বিকিরণ ও স্বাস্থ্য পরিবেশের ক্ষতি করতে পারে রেডিও ওয়েভ। তারপর আসো যে সেটা হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট হচ্ছে যে মহাকাশে উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহ, তাই না? স্যাটেলাইট সম্পর্কে তোমরা সবাই জানো, এটি হচ্ছে কি মহাকাশে উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহ যা যোগাযোগের কাজে ব্যবহৃত হয়। স্যাটেলাইট সম্পর্কে আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছি, তোমরা যারা প্রথম অধ্যায়ে ক্লাস গুলো দেখো নাই, তোমরা প্রথম অধ্যায়ে দুইটা পার্ট আছে, সেই ক্লাসগুলো দেখে নিও। যেমন এখানে হচ্ছে দুই ধরনের স্যাটেলাইট হয়ে থাকে, জিও স্টেশনারি স্যাটেলাইট আর হচ্ছে কি পোলার স্যাটেলাইট। জিও স্টেশনারি পোলার স্যাটেলাইটের উচ্চতা কম থাকে, এই জন্য এটি হচ্ছে পোলার স্যাটেলাইট এবং এর প্রদক্ষিণ সময়ও কম থাকে। আর জিও স্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে উচ্চতা প্রায় 36,786 কিলোমিটার হয়ে থাকে এবং এটির প্রদক্ষিণ সময় 24 ঘন্টা। আর এখানে দেখো, খেয়াল করে দেখো, যে আমরা জানি যে বাংলাদেশের একটি মাত্র স্যাটেলাইট আছে, সেটি হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এটি উৎক্ষেপণ করা হয়েছিল 12 মে 2018 যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে। আর স্পেস এক্স ফ্যালকন 9 এই রকেটের মাধ্যমে এটি পাঠানো হয়েছিল এবং এর ট্রান্সপন্ডার সংখ্যা কিন্তু কত, 40টি, তাই না? এটা একটু মনে রাখবা, ট্রান্সপন্ডার সংখ্যা হচ্ছে 40টি। আর স্যাটেলাইটে কিছু সুবিধা সমূহ আমরা যদি দেখি, যে এটি হচ্ছে আবহাওয়া ও ভূতত্ত্ব সংগ্রহ করার কাজে ব্যবহৃত হয়, টিভি সম্প্রচার ও বৈদেশিক খরচ কমানোর ক্ষেত্রে, তারপরে বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি আমার স্যাটেলাইটটা অন্য দেশকে ব্যবহার করতে দিই তাহলে কি হবে, আমরা রেমিটেন্স আয় করতে পারবো, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। তারপর দুর্গম এলাকায় ইন্টারনেট ও টেলিমেডিসিন ও ই লার্নিং এর ক্ষেত্রে, যেমন পাহাড়ি এলাকায়, তারপরে যেমন হচ্ছে সমুদ্র এলাকায়, তাই না? তারপর হচ্ছে দুর্যোগে জরুরি যোগাযোগ ব্যবস্থা রাখা ইত্যাদি কাজে স্যাটেলাইট ব্যবহৃত হয়ে থাকে। এখন আসলে ইনফ্রারেড বা অবলোহিত বিকিরণ। এখানে কি হচ্ছে যে অবস্থান ইনফ্রারেড হলো দৃশ্যমান আলোর চেয়ে বড় কিন্তু মাইক্রোওয়েভের চেয়ে ছোট এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং এটি হচ্ছে তারবিহীন ওয়্যারলেস যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। তো এই ইনফ্রারেডের ক্ষেত্রে কি থাকে, যে ফ্রিকোয়েন্সি সীমা থাকে 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ এবং এটি হচ্ছে তড়িৎচুম্বকীয় স্পেকট্রাম, মাইক্রোওয়েভ ও দৃশ্যমান আলোর মাঝামাঝি ধরনের তরঙ্গ হয়ে থাকে। আর এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প দূরত্বে এটি কার্যকর থাকে, যেমন এক রুমের ভিতরে, তারপর দেওয়াল বা বাধা ভেদ করতে পারে না এটি। আর স্বল্প বিদ্যুৎ খরচ হয় এবং নির্ভরযোগ্য ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। দৈনন্দিন জীবনে যেমন রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে, টিভি, এসি এবং মিউজিক সিস্টেমে ডেটা ট্রান্সফার, পুরনো মোবাইলের কাছাকাছি রেখে, সেন্সর, শপিং মলে দরজা, গাড়ির লকিং, আর হচ্ছে নাইট ভিশন ও থার্মাল ইমেজিং এর ক্ষেত্রে, যেমন সিসিটিভিতে এটি ব্যবহার করা হয়। এছাড়া এখানে দেখো, খেয়াল করে দেখো, এই কার্য পদ্ধতি যা হচ্ছে যে এখানে হচ্ছে প্রেরক বা ট্রান্সমিটার হিসেবে কি করা হয়, লাইট এলইডি ব্যবহার করা হয়, অর্থাৎ লাইট ইমিটিং ডায়োড ব্যবহৃত হয় এবং এখান থেকে যেটা রিসিভার বা প্রাপক, সেটি হচ্ছে সেখানে হচ্ছে ফটো ডায়োড ব্যবহার করা হয়, এবং এইভাবে হচ্ছে এটার ইনফ্রারেড রশ্মিটা কাজ করে। এটি একদম সোজা পথে চলে এবং আলো তরঙ্গের মতো কাজ করে থাকে। এই হলো ইনফ্রারেড রে। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আগামী পর্ব অর্থাৎ পর্ব 2 দেখার জন্য আমন্ত্রণ রইল।